নমস্কার, আমি সর্বরী রায়। শুরু করছি সৃজনী নিবেদিত সুমন আচার্য পরিচালিত কথায় ও সুরে। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এমন একজন শিল্পী যাকে আলাদা করে চিনিয়ে দেওয়ার খুব একটা দরকার হবে না। যারা হাসতে খুব ভালোবাসো, হাসির জগতে যারা রয়েছে তারা অবশ্যই এই মানুষটিকে চিনে নেবে। এর নাম হচ্ছে রূপম মুখার্জি। নমস্কার। হ্যাঁ, তাহলে রূপম, তোমার এই যে জগতে আসা, এটা কার হাত ধরে কিভাবে এলে? মানে আমি যেটুকু জানি তুমি প্রথমে মিরাক্কেলে পারফর্ম করতে এবং তারপরে সেখান থেকে হচ্ছে তুমি গ্রুমার হয়েছো এবং তারপরে শুভঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমি কাজও করেছো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে। তো এই জগৎটাতে তুমি এলে কিভাবে? এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, তবে হ্যাঁ ছোট করে বলি যে সেরকম ভাবে তো কখনো ভাবিনি যে এই জগতে আসব। আমি সঠিকভাবে জোকসও বলতে পারতাম না, কিন্তু হঠাৎ একদিন দেখলাম যে টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, অ্যাড, ছোট করে অ্যাড যাচ্ছে যে যারা মিরাক্কেলে অংশগ্রহণ করতে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করুন। তো সেইভাবে আমি একটা অডিশন দিয়েও ছিলাম, তো সিলেক্ট হয়নি, বাড়ি চলে এসেছি। তো যিনি আমাদের অডিশন নিচ্ছিলেন রূপক মজুমদার, তা উনি আমাকে বলেছিলেন যে তোমাকে সিলেক্ট করা হয়নি, কিন্তু তোমার বলার ধরন খুব ভালো, তুমি যদি নিজে কখনো কিছু বানাতে পারো তখন আবার এসো, দরজাটা খোলাই রইল। তো আমি যেহেতু ওই জোকসের বই থেকে জোকস বানিয়ে নিয়ে গেছিলাম, আমি জানতাম না যে নিজেকে বানাতে হয় বা কিছু, তো সেই কারণে আমাকে সিলেক্ট করা হয় না। আমি চলে আসি। বেশ কিছুদিন পর আমি একটা জোকস নিজে বানাতে পেরেছিলাম এবং সেই জোকসটা নিয়ে আমি যাই, অডিশন আবার দিই, সিলেক্ট হই, আবার বলা হয় আরও বেশি করে জোকস বানিয়ে আনার জন্য। এই করতে 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 7-8 মাস পর যখন আমার নিজের মানে একক বেশ কিছু জোকস রেডি হয়ে গেছিলো, তখন আমি আবার পুনরায় অডিশন দিই এবং সেখান থেকে সিলেক্ট হই। আর তারপর তো আমি মিরাক্কেল, সবাই দেখেছে, মিরাক্কেল করেছি এই আর কি। তার মানে তোমার ওই অডিশন দিতে দিতেই বোধহয় একটা বড় জায়গায় পৌঁছানোর একটা ইচ্ছে তৈরি হয়ে গিয়েছিল। হ্যাঁ, এটা খিদে ছিল, এটা খিদে ছিল, কন্টেন্ট তুমি তৈরি করেছো। মিরাক্কেল ছাড়া আর কি কি বড় মানে শো করেছো? বড় আমি কখনোই ক্যামেরার সামনে কাজ করব এরকম কখনো আমার খুব একটা আশা ছিল না। আমি লিখতে ভালোবাসি, লিখতে ভালো তখনও বাসতাম, যেই কারণে ওই মিরাক্কেল আমাকে সহযোগিতা ওখানেই করেছিল যে আমাকে কিভাবে লিখতে হয় সেটা আমি শিখেছিলাম মিরাক্কেলে গিয়ে। তো মিরাক্কেলের পর ঘরে কিছুদিন বসেছিলাম, টুকটাক নিজের মতো করে নিজে কিছু লিখছিলাম, কিন্তু তারপর আমাকে শুভঙ্করদা ফোন করেন। আচ্ছা, শুভঙ্কর চট্টোপাধ্যায়। শুভঙ্করদা ফোন করেন একদিন যে কি করছিস, তাই আমি বলি যথারীতি আমি না কিছু করছি না, বাড়িতেই আছে। তো উনি বললেন তুই চলে আয়, একটু দরকার আছে। তো আমি গেলাম। তা উনি আমাকে ডান্স বাংলা ডান্সের জন্য অফার করলেন, ওনাকে অ্যাসিস্ট করার জন্য। তো তার সাথে সাথে তখন বাচ্চাদের মিরাক্কেল শুরু হচ্ছিল, মিরাক্কেল 4 যেটা বাচ্চারা করেছিল ছোটরা, যেটা মৃদুলদা, মানে আমি যার সাথে কম্পিট করেছিলাম সেই মৃদুলদা কিন্তু ওই শোয়ের অ্যাঙ্কার ছিল, মির্দা ছিল না বাচ্চাদেরটা সময়। তো সেই জায়গাতে আমাকে যখন অফার করা হয়, আমি বাচ্চাদের হয়ে সেখানে আমি স্ক্রিপ্ট লেখার কাজ করি। সেখান থেকে আমার পথ চলা শুরু ক্যামেরার পিছনে জগতে। তো স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করতে করতে তারপর আমি আবার ডান্স বাংলা ডান্সেও শুভঙ্করদাকে অ্যাসিস্ট করেছিলাম একটা সিজনে। তো সেখান থেকেই পথ চলা বলতে পারো, মানে সেখান থেকেই পথ চলা। নিজে এখনো কিছু টুকটাক গল্প লিখি, কেউ কিছু বললে হয়তো লিখে দিই, সেরকম আর কি। এটার পাশাপাশি কি তুমি মানে প্রফেশনালি অন্য কোথাও আছো, অন্য কোনো জগতে? প্রফেশনালি বলতে পারি না, তবে হ্যাঁ কিছু জগতে আছি। যেরকম আমার সাংস্কৃতিক খবর করতে খুব ভালো লাগে, আচ্ছা, বা সাংস্কৃতিক কিছু জিনিস তুলে ধরতে। ধরুন এরকম প্রচুর আমি মনে করি প্রতিভা আছে যারা হয়তো সেভাবে অনেক হয়তো কলকাতা থেকে সে অনেক দূরে থাকে, বা তার সেই পরিচিতিটা নেই, সে জানে না কিভাবে আমাকে এই জগতে আসতে হবে। হ্যাঁ, তো এরকম অনেক গুণী শিল্পী আছে যারা হয়তো এই প্রচারের আলোতে নেই বলে তাদের প্রতিভাগুলো ঢাকা পড়ে যায়। তা সেরকমই কিছু ছেলে মেয়ের প্রতিভাগুলো তুলে ধরার জন্য আমি একটা নিউজ চ্যানেলে আমি একটু সাংস্কৃতিক খবর টবর করি টুকটাক। বাহ, অনেক রকমের গুণ রয়েছে কিন্তু। আচ্ছা, তোমার বেসিক্যালি কোনটা ভালো লাগে বলো, যে সেটা কি মানে স্টেজ শো বা মানে যেটাকে আমরা বলি মাচা শো সেটা, নাকি না টেলিভিশনে এরকম? দেখো দুটো দু রকমের।
প্রতিভা হ্যাঁ, দুটোতেই দরকার হয়। একদম। ক্যামেরাতে আমরা যারা টিভিতে শো করি সেখানে কিন্তু একটা ভুল সংশোধনের জায়গা থাকে, যে ধরো তুমি Edit। আমি কিছু বলছি সেটা কিন্তু এডিট করার একটা জায়গা থাকে। আর যারা যেসব শিল্পীরা মঞ্চে অভিনয় করেন বা মঞ্চে যে কোনো পারফর্ম করে, সেখানে কিন্তু আমি মনে করি সেটা আরেকটু বেশি টাফ, কারণ সেখানে লাইভ শো, সামনে দর্শকরা থাকে, আর ওইটুকু সময়ের মধ্যে মানে তোমার যে পারফরমেন্সের যে সময়টা, সেই সময়ের মধ্যে তাদের মন জয় করতে হয়। একদম। তো আর সেই সেখানে জায়গাটা অনেক edit কঠিন, করার হ্যাঁ কোনো সেখানে এডিটের জায়গা নেই। হুম, হুম। কিন্তু আমি নিজে কিন্তু প্রচুর মঞ্চে মানে বিশেষ করে মঞ্চে শো করতে আমি পছন্দ করি এবং ভালোবাসি। বাহ। তো অনেক তো মানে কথা হলো হ্যাঁ, আমাদের, হ্যাঁ। একটু কি জোকস শোনাবে নাকি? আমরা Jokes? দর্শক বন্ধুরা একটু শুনে নি, একটু হাসি। জোকস বলতে হ্যাঁ একটা বলতে পারি। আমি রবীন্দ্রনাথকে তো আমরা সবাই ভালোবাসি, শ্রদ্ধা করি, আমাদের জাতির গর্ব উনি। হুম, তো ওনার নিঃসন্দেহে। আমি ছোটবেলা থেকে, আমার মা যেহেতু গান করতেন, বাহ। তো আমার মা কিছু রবীন্দ্রসঙ্গীত গান করলে আমি সেই গানগুলো শুনতাম। তো শুনতে শুনতে যেটা হয়, হঠাৎ আমার একদিন মনে হলো যে রবীন্দ্রনাথের যে গানগুলো, সেই লাইনগুলো জুড়ে 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 যদি একটা কিছু মজার কিছু বানানো যেতে পারে। তো সেরকম একটা বানিয়েছিলাম। সেরকমটি শোনাই শোনা। জোকসটা, যে একজন চোর চুরি করতে গেছে এবং এখন যেহেতু সবারই সব কিছুর একটা ইউনিয়ন আছে, সব কিছুর একটা সংগঠন আছে, তো চোররা ভাবলো আমরা কেন পিছু থাকবো, আমাদেরও একটা ইউনিয়ন করবো, তো আমাদের চোরদের একটা ইউনিয়ন হবে। বেশ। তো একটা চোর, যার কথা বলছি, তো তাদের ইউনিয়নদের মধ্যে ডিসাইড হয়েছে যে সেই চোর চুরি করবে সল্টলেক সেক্টর ওই চত্বরে, হুম, এবং শনিবার করে। বাহ। তো সে শনিবার রাত্রে চুরি করতে বেরিয়েছে। তো যথারীতি সল্টলেক চত্বরের মানুষরা যেহেতু একটু লেট নাইটে ঘুমোয়, পার্টি টাটি করে, তো সবাই লোক বাড়িতে জেগে টেগে আছে, কেউ ঘুমাচ্ছে না, সে চুরিও করতে পারছে না। তো মনের দুঃখে সেই চোর বাড়ি ফিরছিল। তো সেই ফেরার পথে যে ঘটনাটা, সেটা নিয়ে জোকসটা আর কি। আচ্ছা আচ্ছা। সেটা একটু শোনাই। শোনা। তা চোর রাস্তা দিয়ে বাড়ি ফিরছে ফিরছে ফিরছে, হঠাৎ দেখতে পাচ্ছে দূরে একটা গর্তের মধ্যে কেউ বোধহয় পড়ে আছে, আর দূর থেকে গান গাইছে, আমার এই দেহখানি তুলে ধরো। চোর অবাক হয়ে বলছে, এই কে রে, ওখানে কে? কোনো শব্দ নেই। আবার ওই একটা গান, আমার এই দেহখানি তুলে ধরো। চোর গিয়ে দেখছে গর্তের মধ্যে একজন মহিলা পড়ে আছেন। বেশ। তা চোরও বলছে, আপনি পড়ার পর গর্ত হলো, না গর্তের মধ্যে আপনি পড়ে গেলেন? তো মহিলাটি আবার, আমার এই দেহখানি তুলে ধরো। চোরটা বললো, ও আচ্ছা, আপনি রবীন্দ্রনাথের ফ্যান? আমিও ফ্যান। তো চোরটা একটা ডন মেরে বৌদির হাত ধরে টেনে তোলার জন্য তুলছে এবং গান করছে, হাই ধরে মারো টান, হাইও হাইও হাইও। তো যাই হোক, Interesting বেশ। তাকে সেই মহিলা উঠলেন এবং চোরকে চায়ের নিমন্ত্রণ করলেন তার বাড়িতে পরের দিন সকালে। আচ্ছা। তা চোর তো মনে মনে ভাবছে, চোরকে চায়ের নিমন্ত্রণ, বেশ ভালো কথা। সকালবেলা ওই চোর গিয়ে ওই বৌদির বাড়িতে উপস্থিত, আচ্ছা। বাইরে থেকে টিং টং, ওরে গৃহবাসী খোলদার খোল। বলতে না বলতেই বৌদি বাইরে এসে অবাক, বলছে, আরে বাবা আপনি এসেছেন, আসুন আসুন ভিতরে আসুন। বসতে দিয়েছে চোরকে। তো বলছে, আপনি একটু বসুন, আমার স্নানের সময় হয়ে গেছে, আমি একটু স্নানটা করেই আছি, আপনি বসুন। তো চোরকে বসতে দিয়ে বৌদি স্নান করতে গেছেন। আর চোর তো, তার সুবর্ণ চোখ, সুযোগ। হ্যাঁ তার সুবর্ণ সুযোগ, তার চোখটা চারিদিকে। হঠাৎ দেখছে সে ড্রেসিং টেবিলের সামনে বেশ কিছু গয়না পড়ে আছে। তো সে মনে মনে গাইছে, না চাহিতে যারে পাওয়া যায়, না চাহিতে যারে পাওয়া যায়, বলে পকেট থেকে একটা রুমাল বের করে ওই গয়নাগুলো ওর মধ্যে ভরে পালাতে যাবে, দরজা খুঁজে পাচ্ছে না। যা। কারণ একটা সল্টলেকের মতো জায়গায় একটা বাড়ি। হঠাৎ ভিতর থেকে বৌদি স্নান করছে আর গান গাইছে, আজ দক্ষিণ দুয়ার খোলা, আজ দক্ষিণ দুয়ার। সে ভাবছে, আচ্ছা দক্ষিণের দরজাটা বোধহয় খোলা আছে। দক্ষিণের দরজা দিয়ে সে পালাতে গিয়ে হঠাৎ দেখে বাইরে একজন সিকিউরিটি গার্ড বসে খৈনি ডলছে আর গান গাইছে, আমি চিনি গো চিনি তোমারে। চোরটা ভাবছে, এই বাবা আমাকে চিনে ফেলেছে। বলছে, আমি চিনি গো চিনি তোমারে। হঠাৎ চোরটা বুদ্ধি করে ওই থলিটা খুলে একটা ছোট্ট নাকছাবি সিকিউরিটি গার্ডের হাতে হাত দিয়ে বলল, তুমি রবে নীরবে। থ্যাংক ইউ। দারুণ দারুণ। খুব ভালো লাগলো। দর্শক বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খুব এনজয় করছো। রূপম, এরকম আর কিছু স্টকে আছে তোমার? হ্যাঁ আছে, এই রবীন্দ্রনাথের গান দিয়ে আমি যদি বললাম, আচ্ছা। এই শুরু করেছিলাম। ঠিক আছে, আমি একটা প্রশ্নের পরে হ্যাঁ, আবার ওখানটায় হ্যাঁ, যাব, হ্যাঁ, ঠিক আছে? তা বলছি যে তোমার লাইফে হুম। এই জগতে আসবার জন্য বিশেষ কেউ আছেন যিনি অনুপ্রেরণা?
সেরকম ভাবে তো নয়, তবে হ্যাঁ অবশ্যই মানুষ কেউ মানে না কেউ আসার থাকে। আগে থাকতে পারে, আবার চলে আসার পরে। আমি ছোটবেলা থেকে আমার মাকে দেখে বড় হয়েছে। আমার মা গান করতেন, আমি একটা কালচারাল পরিবারে জন্ম আমার। মা গান করতে ভালোবাসতেন। বেশ কিছু আমাদের কাকুরা আসতেন, তবলাবাদক হোক বা এরকম অনেক কাকিমারাও এসছেন, মায়ের বান্ধবী যারা। একটা ছুটির দিনে করে আমার বাড়িতে একটা আসর বসতো, সেখানে হয়তো একটু তেলে ভাজা চপ চা চলছে, সাথে গান বাজনাও চলছে। তো সেই দেখে 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 আমার একটা মনে ভাবনা ছিল। কিন্তু হঠাৎ আমার একদিন আমার বাবা একটা গল্পের বই এনেছিল। আচ্ছা। বিলাসী গল্পটার নাম, শরৎচন্দ্রের লেখা। তো ওই গল্পের বইটা বাবার পড়ার জন্য এনেছিলেন। তো ওই যে বইটা আমি নিয়ে একদিন পড়েছিলাম পুরোটা। পড়ার পর তখন থেকে আমার একটা লেখার ইচ্ছে জেগেছিল মনে, কিন্তু কিভাবে লিখতে হয় সেটাও জানতাম না তখন, আর কিভাবে কি করব কিছুই মাথায় ছিল না, আর এই জগতে আসবো সেটাও তো মাথায় ছিলই না। তো সেটা একটা সুপ্ত জায়গা ছিল। আর যদি বলো যে অনুপ্রেরণা, হ্যাঁ সেটা মা সব সময়ের জন্য সাপোর্ট করেছে, আজও করে, এবং মাই, এছাড়া আর কিছু না। তুমি তো ভালো মানে জোকসের মাঝখানে যেরকম গানগুলো গাইলে, তাতে মনে হয় তুমি গানও জানো। না আমি গান জানি না, ওই যে বললাম আমার মা গান করতেন, মায়ের গান শুনে শুনে হ্যাঁ না একটু জানি না, একটু জানি জানো মনে হলো। আচ্ছা এইবারে বলো যে তুমি তো মানে এই ধরনের কাজগুলো করছো, মোটামুটি জোকসের ওয়ার্ল্ডে কি থাকবে নাকি না অভিনয় অন্য বা সাইড বাই আরো কিছু না? আমি করেছো বা আমি করবে? হ্যাঁ আমি শুভঙ্কর দা এবং রাজ চক্রবর্তী, রাজদা, এরা দুজনেই কিন্তু আমাকে একটা অভিনয় সুযোগ দিয়েছিল তাদের সিনেমাতে। আমি অভিনয় করেও ছিলাম, আচ্ছা, খুবই সেটা ছোট সম্পর্কে একটু চরিত্রে। বলো। হ্যাঁ, যেমন কানামাছি বলে একটা সিনেমা ছিল, এটা এসকে মুভিজের, আচ্ছা। সেটা করেছিলাম। রাজদার ছবিটা, মানে রাজদা ডিরেক্টর ছিলেন এই ছবিটা। তো আবিরের গল্পটার মধ্যে যে আবির দা ছিল আমাদের লিডার, একটা মানে একটা ছাত্রদের নিয়ে একটা গ্রুপ, ছাত্র রাজনীতি নিয়ে একটা গল্প। তো সেখানে আমার একটা চরিত্র ছিল। আর শুভঙ্কর চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা যেটা ছিল হাদাভোদা, আমাদের ডান্স বাংলা ডান্সের সেই ছোট্ট অ্যাঙ্কার অরিত্র এবং মিঠুনদা দুজনে মিলে যেটা একটা সিনেমা হয়েছিল, সেখানে আমি একটা ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম। আমি আর মৃদুল ভট্টাচার্য মিরাক্কেল থেকে, এই দুজন একটা ওই চরিত্র অভিনয় করেছিলাম। দুই একটা ছোটোখাটো সিরিয়ালও করেছি, বড় সিরিয়ালও করেছি। যেমন একটা সময় সানন্দা টিভি বলে একটা চ্যানেল ছিল, সেখানেও রাজ চক্রবর্তীর একটা সিরিয়াল চলছিল, সেখানে জোশ বলে, সেটাতে একটা অভিনয় করেছিলাম একটা চরিত্রে। তারপর হাদা ভোদা বলে একটা সিরিয়াল হতো, হাদা অ্যান্ড ভোদা বলে, সেখানে আমি একটা কলকে করের বলে একটা চরিত্রে অভিনয় করেছিলাম। কিন্তু সেভাবে আমি অভিনয়ের প্রতি আমার সেরকম কখনো ঝোঁক ছিল না। আমি লিখতে ভালোবাসি, আমি বারবার বলি, ক্যামেরার পিছনের কাজগুলো বোধহয় আমি বেশি সাফল্য। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে অভিনয় আর জোকস বা এই ওয়ার্ল্ডটাকে রাখলে তুমি অভিনয়টাকে অতটা বোধহয় গুরুত্ব দিচ্ছ না, মানে করছো ঠিক আছে। হ্যাঁ, মানে করতে ভালো লাগে না তা নয়, করতে তো ভালো লাগেই। অভিনয়ের মধ্যে একটা চ্যালেঞ্জের একটা ব্যাপারও থাকে, কেন একটা মানুষ একটা ভিন্ন চরিত্রের মানুষ হয়ে তাকে যেতে হয় সেই সময়, সেই সময়টার জন্য। তো হ্যাঁ, সেটার মধ্যে ঢুকে যেতে হয়। তো অভিনয় করতে ভালো লাগে, কিন্তু আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি বা বেশি সেই জায়গাটা, সেটা হচ্ছে লেখালেখিটা। হ্যাঁ, এই মুহূর্তে কি তোমার সামনে কোনো বড় লক্ষ্য আছে, মানে এই পথ ধরে তুমি কোথায় পৌঁছতে চাইছো? না, আমি মনে করি যে লক্ষ্য তো থাকা অবশ্যই দরকার যে কোনো কাজের ক্ষেত্রেই। লক্ষ্য ছাড়া আসে না আর কি। কিন্তু আমার এই মুহূর্তে লক্ষ্য, আমি যদি অভিনয়ের কথা বলো বা অ্যাঙ্কারিং এর কথা বলো, সেটা আমি মঞ্চকে বেছে নিই বেশি করে টেলিভিশনের থেকেও, কারণ সেখানটা আমার মনে হয় ওটা অনেক বেশি কঠিন এবং অনেক বেশি সহজ সরল। তার কারণ এবং অনেক বেশি আনন্দ পাওয়া যায় একটা শিল্পী হিসেবে। তুমি মঞ্চে অভিনয় করছো বা মঞ্চে অ্যাঙ্কারিং করছো, তুমি কিন্তু তোমার পারফরমেন্সের জায়গাটা তুমি সাথে সাথে ফিডব্যাক পেয়ে যাচ্ছ। মানে ভালো হলে যে ওই হাততালি, মানে পয়সা তো পয়সা তো মানুষের কাছে যাওয়া যায়। আর পয়সা তো আমার মনে করি যে টাকা পয়সা যে কোনো প্রফেশনেই রয়েছে, যে কোনো প্রফেশনে মানুষ আয় করেন, রোজগার করেন, বেঁচে থাকার জন্য তো আয় করতেই হয়। কিন্তু ওই একটা শিল্পী হিসেবে যে ওই সামনে এত অগণিত মানুষের হাততালি বা তাদের বাহবা, এটা আমাকে অনেক বেশি করে টানে। সেটা ঠিক। তো সেক্ষেত্রে মঞ্চটা আমার কাছে বেশি, মানে টেলিভিশনে তো আমরা ওই জায়গাটা বুঝতে পারি না, ওই এনজয়মেন্টটা আমাদের হয় না যে কে কিভাবে নিচ্ছে, কিন্তু ওখানে ডাইরেক্ট তুমি
হ্যাঁ, আর অনেকটা যেহেতু কাছে হ্যাঁ গিয়ে যেহেতু সেটা আমি সঙ্গে সঙ্গে ক্যামেরার এটা পিছনে কাজ হচ্ছে। করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ reaction-টা করি, হচ্ছে, হ্যাঁ। সেক্ষেত্রে যদি আমাকে অভিনয় বা কিছু পারফরমেন্স করতেই হয় শিল্পী হিসেবে, সেটাকে আমি মঞ্চটাকে বেশি গুরুত্ব দিই, বাহ, very সেটা আমার good. ভালো লাগে। তাহলে আমরা কি আরেকটা জোকস শুনবো? জোকস, হ্যাঁ, এই শোনাতেই পারি। আমি বরং একটা বাচ্চাদের নিয়ে কিছু একটা জোকস বলি। হ্যাঁ, বলো। যে একটা বাচ্চা এখন এখন দেখবে খুব ইংলিশ মিডিয়াম স্কুলের চল, আমরা নিজেরা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি। তো আমার তো এখনো বিয়ে হয়নি, আমার দাদার মেয়ে আছে, তো তাকে ভর্তি করতে আমি ভর্তির জন্য কথা বলতে গেছিলাম একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। তো সেখানে কি অভিজ্ঞতা হয়েছে সেটা একটু শোনাই আর কি, সেটা আমি একটু মজার ছলে একটা জোকসের মতো করে বানিয়েছি। আচ্ছা, তো একটা স্কুলে গেছি, বাইরে দেখি একজন দারোয়ান বসে রয়েছে, আর ভিতর থেকে একজন মহিলা হাতে একটা ফাইল, একটা শিফনের পাতলা শাড়ি পরে, সেই শাহরুখ খানের একটা সিনেমার মতো আর কি, আচ্ছা। সে টকাশ 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 করে মহিলাটি বেরিয়ে আসছেন। তো আমি বললাম যে সিকিউরিটি গার্ডকে যে একটু বাঙাল ভাষা, আমরা বাঙাল, আচ্ছা। তো দাদা উনি কিডা? আচ্ছা, আচ্ছা। বলে উনি আমাদের ম্যাথ টিচার। আইলাম ম্যাথ টিচার, ওইটা কি মানে খায় না মাথায় দেয়? কয় দেখছেন তো বাঙালিদের এই স্বভাব আর কি, সব জানতো শমশের। ম্যাথ টিচার মানে বোঝেন না, ম্যাথ টিচার মানে হচ্ছে অঙ্কের দিদিমণি, উনি এখানে অঙ্ক পড়ান। আচ্ছা। আচ্ছা, ভালো কথা। তো এরকম খোলামেলা পোশাক, বলে দেখুন এটা ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে খোলামেলা পরিবেশেই বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়, আরে বাবা। সেই কারণেই। ভালো কথা। ভিতরে গেছি, গিয়ে দেখছি আমাদেরই মতো একটা বাঙাল ছেলে ক্লাসের পিছনে বসে রয়েছে। ম্যাডাম বলছে, এই পচা ওঠো, তুমি এসে পড়ে এসছো? বলছে হ্যাঁ দিদিমণি পড়ে এসছি। বলে আবার দিদিমণি, তোকে বলেছি না মিস বা আন্টি বলতে? বলছে হ্যাঁ সরি আমি হ্যাঁ আন্টি পড়ে এসছি। বলে কি পড়ে এসছো? তো বাচ্চাটা বলছে ম্যাডাম আমি গরুর রচনা পড়ে এসছি। বলে তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো, একটা ভালো একটা কালচারের মধ্যে তুমি রয়েছো, কি সেই আদিকালের গরুর রচনা? একদম নয়, তুমি বরং তোমার বাবাকে নিয়ে কিছু বলো। আচ্ছা। তো বাচ্চাটা বাবার রচনা পড়ে যায়নি, কিন্তু গরুর রচনা পড়ে গেছিল। তো ছেলেটা একটু বুদ্ধিমান ছিল, যেখানে যেখানে বাবা ছিল সেখানে সেখানে মানে গরু ছিল সেখানে সেখানে বাবা ব্যবহার করে রচনাটা বলার চেষ্টা করেছে। আমি শোনাই। বলছে দিদিমণি বলবো? বলে হ্যাঁ বলো। বলে দিদিমণি আমার নাম পচা, আমার রচনার নাম হচ্ছে আমার বাবা। আমার বাবা হচ্ছে কি গৃহপালিত জন্তু। আমার বাবার দুটো শিং, দুখান চোখ, দুখান লম্বা কান, একটা লম্বা লেজ আছে। আমার বাবার সাধারণত দুটো কালার হয়, সাদা আর কালো, মাঝে মাঝে ওই লালচে খয়েরি কালার গুলো পাওয়া যায়। আর কাউকে বলবেন না, আমার বাবা রোজ 4 লিটার করে দুধ দেয়, ওই দুধ বিক্রি করে আমার মা আমার পড়ার খরচ চালায়। আর আমার বাবার দিয়ে তো ঘুটে তৈরি হয়, ওই দিয়ে আবার জ্বালানির কাজে নাকি কি সব কাজে লাগে। তো ম্যাডাম হ্যাঁ বসো বসো বসো, বুঝতে পেরেছি। তো এরকম আর কি, মানে এগুলো মঞ্চে এই জিনিসগুলো বাচ্চারা খুব এনজয় করে। অবশ্যই। হ্যাঁ, তো এই আর কি, এই ধরনের আর কি না দারুণ আছে, দুর্দান্ত। আচ্ছা, তোমার কোনো একটা জায়গায় গিয়ে মানে একটা খুব মেমোরেবল পারফরমেন্স শো করছো, বলছো ভালো লাগে বেশ, এরকম খুব একটা? হ্যাঁ, এটা হয়েছিল আমার, সেটা হচ্ছে মনে থাকার মতো। হ্যাঁ, মনে থাকার মতো। আমার কাছে কয়েকটা শো আছে মনে থাকার মতো, সব থেকে যেটা বেশি মনে থাকার মতো সেটা হচ্ছে শান্তিপুর বলে একটা জায়গা আছে। তো শান্তিপুর আমি গেছিলাম, ওখানে হ্যাঁ নদিয়াতে, সেখানে ওদের পুষ্প মেলা হয়েছিল। তো সেখানে আমি পারফর্ম করতে গেছিলাম। আমাদের যারা ডান্স করে তারা জানবেন, নাম শুনলে হয়তো চিনবেন, কোহিনূর সেন বরাট, কল্যাণ সেন বরাট, এদের নাম, এরা খুব বিখ্যাত মানুষ। তো কল্যাণ সেন বরাটেরও একটা ডান্সের গ্রুপ গেছিলো, আমি তাদের সাথেই ওখানে গেছিলাম অ্যাঙ্কারিংটা করার জন্য। তো ওরা বঙ্গ সম্মেলনে আমেরিকা যেটা হয় সেখানে ওরা যেই পারফরমেন্সটা করেছিল সেই পারফরমেন্সটাই ওরা শান্তিপুরে করছিল। আচ্ছা, অসাধারণ নাচ, মানে দেখার মতো, মুগ্ধ হয়ে দেখার মতো। অবশ্যই। হ্যাঁ, তো সেখানে আমি অ্যাঙ্কারিং করছিলাম। আমার সব থেকে বড় প্রাপ্তি বা মনে রাখার মতো এই কারণেই বলছি, সেখানে আমার পারফরমেন্সটা মানে অ্যাঙ্কারিংটা এত ওদের ভালো লেগেছিল দর্শকদের, ওরা বলেছিল যে নাচটা আরও 5 মিনিট পরে হোক, আমরা রূপমের মুখ থেকে আরও কিছু কথা শুনতে চাই। এবং প্রচুর মানুষ সেদিন, মানে ওই হাজার হাজার মানুষের একসাথে হাততালি করতালি, এবং তাদের যে এই আবদার যে আমরা রূপমকে আরও 5 মিনিট মঞ্চে চাইছি, আমরা ডান্স দেখবো, অবশ্যই দেখবো, আরও 2-5টা মিনিট যদি পরে হয়। তো সেটা আমার কাছে কিন্তু একটা বড় প্রাপ্তি ছিল, মানে গ্র্যান্ড সাকসেস। হ্যাঁ হ্যাঁ, যে ওই দিনটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। আর এরকম কোনো আছে আর কিছু মনে রাখার মতো কথা? টেলিভিশনে আছে, যেটা মিরাক্কেলের ক্ষেত্রে। হ্যাঁ, যেদিন
আমি প্রথম যখন পারফর্ম করি আচ্ছা। অ্যাজ এ পার্টিসিপেন্ট, তো সেই যে একটা অনুভূতি, মানে আমি মঞ্চে প্রথম সামনে থেকে সেলিব্রিটিদের দেখছি, জাজদের, মির্জাকে সামনে থেকে দেখছি, মানে ওটা বোধহয় আমার কাছে একটা অনেক বড় একটা প্রাপ্তি ছিল। আমাদের সময় জাজ ছিলেন যেমন ধরো পরাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, পরাণদা, শ্রীলেখাদি ছিল, শ্রীলেখা মিত্র, রজতব দত্ত ছিলেন, রনিদা, কখনো কখনো আমরা রুদ্রদাকেও আমি পেয়েছি, আর তারপর আমাদের সিধুদা, যিনি ক্যাকটাস ব্যান্ডের একজন গায়ক, সিধুদাকেও পেয়েছি জাজ হিসেবে, দেবলীনা দিকে পেয়েছি। তো এদেরকে সামনে থেকে পাওয়া বা বিভিন্ন যেসব গেস্টরা আসতেন, সব থেকে আমার বড় প্রাপ্তি টেলিভিশনে এটাই যে আমি খুব সামনে থেকে ঋতুপর্ণ ঘোষকে আমাদের মঞ্চে দেখেছিলাম। বা সেদিন দুর্ভাগ্য যে আমার এপিসোড ছিল না সেদিন শুটে, তা অ্যাজ এ গ্রুমার সেই শোতে আমি কিন্তু ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, বা একটা ফ্রেমে মধ্যে কাজ করেছি। সেটা আমার কাছে, মানে ওনাকে সামনে থেকে দেখেছি, এটাই আমার কাছে একটা বড় প্রাপ্তি। কারণ এত মহান একজন ডিরেক্টর, মহান একজন মানুষ, এরকম প্রত্যেকেই, মানে যারা বড় বড় শিল্পীরা রয়েছেন তাদেরকে এত কাছ থেকে দেখা এবং আশীর্বাদ, হ্যাঁ, তো সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি কখনো ভাবিনি যে মিঠুন চক্রবর্তীকে সামনে থেকে দেখতে পাবো, সৌরভ গাঙ্গুলিকে সামনে থেকে দেখতে পারবো, কিন্তু এত কাছ থেকে তাদেরকে দেখেছি বা কাজ করার সুযোগ পেয়েছি, এটা আমার কাছে একটা জীবনের অন্যতম বড় প্রাপ্তি। হ্যাঁ, এটাই। তুমি তো নিজে মানে গ্রুমার, মানে অন্যকে গ্রুম করছো, তোমাকে কি সেইভাবে কেউ গ্রুম করলো, মানে কারোর কাছে গিয়ে একটু শিখেছো বা কিছু করছো, এরকম হয়েছে ব্যাপারটা? না, এরকম কখনো হয়নি। তবে যখন মিরাকলে আমি সিলেক্ট হই, আমাদের সমাজে যারা গ্রুমার ছিলেন তাদের একটা সহযোগিতা পেয়েছি, বা তখন যারা রাইটার ছিলেন, আচ্ছা, তার মধ্যে অন্যতম আমাদের একজন বিখ্যাত রাইটার এখন রয়েছেন, মানে আমাদের ইন্ডাস্ট্রির একজন খুব বড় মাপের রাইটার, পদ্মনাভদার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি, বা উনি আমাকে প্রচুর সেই সময় হেল্প করেছিলেন, বা আরও যারা ছিলেন প্রত্যেকে, মানে অ্যাজ এ ডিরেক্টর থেকে শুভঙ্কর চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যারা ওখানে শুরুর দিকটা থেকে, এবং তারপরেও, কারণ তারা যেমন ভালোবাসা দিয়েছে, শাসন দিয়েছে, তেমন সহযোগিতা দিয়েছে। হয়তো কেউ পিছিয়ে রয়েছে, কারো হয়তো কালকেই শ্যুট, আজকে তার এখনো স্ক্রিপ্ট রেডি হয়নি বা জোকস রেডি হয়নি, সেক্ষেত্রে কিন্তু সেই সব গ্রুমাররা বা যারা রাইটার ছিলেন তারা কিন্তু তাদেরকে হেল্প করতেন। আচ্ছা, তোর দুটো জোকস লাগবে, আমি লিখে দিচ্ছি, বানিয়ে দিচ্ছি। এই হেল্পগুলো আমরা অবশ্যই পেয়েছি। বাহ, বেশ ভালো লাগলো। আমাদের হাতে সময় আর নেই, সময় কমে এসছে। দর্শকদের জন্য কি একটা হাসির কোনো বার্তা দিয়ে যাও? না, আমি একটা জায়গায় আমি ভালো কথা মনে করেছো, আমি একটা শোতে অনুষ্ঠান করতে গিয়ে একজন শিল্পী তার পারফরমেন্সের পর লাস্টে গিয়ে তিনি বলছিলেন যে সমাজে সম্প্রীতি দরকার। তা আমি মনে করি যে আলাদা করে সম্প্রীতি দরকার নেই। আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসা খুব প্রয়োজন। নিজেকে ভালোবাসার সাথে নিজের পরিবারকে এবং পরিজন সহ আপনার যারা প্রতিবেশী রয়েছে তাদেরকে যদি ভালোবাসতে পারেন, আমরা সবাই যদি এই কাজটা করতে পারি, আগামী দিনে কিন্তু আলাদা করে সম্প্রীতি দরকার নেই, আমরা একটা সুন্দর একটা সমাজ এমনি মানে নর্মালি আমরা পেয়ে যাবো। মানে সবার মুখে হাসিটা দরকার আছে। হ্যাঁ, যেমন খাওয়াটা দরকার, ঘুমানোটা দরকার, তেমনই নিজেকে ভালো রাখার জন্য একটু হাসি দরকার আছে। একদম। ঠিক আছে দর্শক বন্ধুরা, আজকে তাহলে চলি। নমস্কার।